বলছি সেটা হলো যে ছোটবেলা থেকে আমরা এমন অনেক কিছুই শিখি, আবার এমন অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আমরা শিখি না। আমরা ছোটবেলা থেকে শুনে আসি, মন দিয়া পড়, মন দিয়া পড়, মন দিয়া পড়, ভালো মতো পড়, ভালো মতো পড়, ভালো মতো কিভাবে পড়বে এটা নিয়ে আমাদেরকে কেউ কখনো কোনো কথা বলে না। কিভাবে একটা তথ্যকে মনে রাখা যায়, কিভাবে একটা কাজকে গুছিয়ে করা যায়, এটা আমাদেরকে কেউ বলে নাই। শুধু তাই না, আমাদের দেশের নির্ঘাত 90 ভাগ থেকে 98 ভাগ মানুষই ঠিকমতো দাঁত ব্রাশও করতে পারে না। যে দাঁত ব্রাশ করার নিয়ম আছে, যে উপরের দাঁত কিভাবে ব্রাশ করতে হয়, নিচের দাঁত কিভাবে, নিচের পাটি কিভাবে দাঁত ব্রাশ করতে হয়, এটাও জানে না। তো এটা হচ্ছে মানুষের দোষ না, বরং এটা আমাদের সিস্টেমের দোষ। সিস্টেমের দোষের কারণে আমরা নাগরিক হিসেবে সংবিধানের অনেক বেসিক জিনিসও জানি না। কখন একটা পুলিশ একটা মানুষকে অ্যারেস্ট করতে পারে, একটা ট্রাফিক আইন মেনে না চললে কে তোমাকে মামলা দিতে পারে, কে তোমাকে মামলা দিতে পারে না, এই জিনিসগুলো জানা কিন্তু তোমার অধিকার এবং অবশ্যই উচিত, কিন্তু আমরা সেগুলো জানি না। এনিওয়ে, আমরা এখন যতটুকু শুরু করব সেটা হলো পড়ার টেকনিক নিয়ে। দুইজন দুইটা আমাকে প্রশ্নটা করেছে। একজন হচ্ছে জিজ্ঞাসা করেছে কিভাবে সে কবি পরিচিতি মনে রাখবে, আরেকজন বলেছে সে 10 থেকে 12 ঘন্টা পরে কিন্তু তার কিছুই মনে থাকে না। তোমাদের অনেকেরই এমনটাও হয়, আমি দেখি যে কিছুটা পড়েছো, তারপরে আবার একটু পিছনে কি বললাম কি বললাম কি বললাম। এর একটা অন্যতম কারণ হলো ডিস্ট্রাকশন। আমরা এখন এমন একটা যুগে থাকি, এই শয়তানের ছোট বাক্স এটা হচ্ছে একাই যথেষ্ট তোমাকে ডিস্ট্রাক্টেড করার জন্য। এর চেয়ে ভালো আর কিছুর প্রয়োজন নাই। তোমাকে ডিস্ট্রাক্টেড করতে ও একাই ইনাফ। যত রকম বিনোদন, যত রকম ভালো জিনিস, যত রকম খারাপ জিনিস, সবই এখানে সম্ভব। সো আমাদেরকে সেই ডিস্ট্রাকশন থেকে প্রথমে একটু মুক্ত থাকতে হবে। যখন আমরা পড়বো, পড়ার সময় আমরা মোবাইলটাকে দূরে কোথাও রেখে চলে আসবো। আমরা চেষ্টা করব শিখর ক্লাস বা অন্য কোনো কিছু সেটা ফেসবুকে না করতে। ফেসবুক পড়াশোনা করার জায়গা না। আমরা সেটা চেষ্টা করব কোথায়, অ্যাপে করতে, ক্লাসটা, কিংবা ওয়েবসাইটে করতে। আর এবারে আসি আমরা যে কিভাবে আমরা পড়বো। স্টাডি টেকনিক নিয়ে কথা বলতে গেলে দুইটা স্টাডি টেকনিক গবেষণায় সবচেয়ে বিখ্যাত বলে পৃথিবীর মানুষের কাছে এখন পর্যন্ত প্রমাণিত হয়েছে। প্রথমটা হলো অ্যাক্টিভ রিকল, দ্বিতীয়টা হলো স্পেসড রিপিটেশন। এই দুইটা নিয়ে তুমি অজস্র ভিডিও পাবা ইন্টারনেটে। তার মধ্যে বাংলায় এটা নিয়ে খুব বিশদ ভিডিও আছে সিয়াম শাহিদ নূরের ইউটিউব চ্যানেলে। ও আমার ক্যাডেট কলেজ জুনিয়র ছিল। আর এমনিতে তুমি ইংলিশ ভিডিও দেখতে চাইলে আলী আবদাল এই স্টাডি টেকনিক নিয়ে খুব ভালো ভিডিও বানিয়েছে। আচ্ছা, কথাবাদ আমি এখন চলে যাই। আমি এখন তোমাদেরকে বলি যে এটা কোনটা দিয়ে আসলে কি বোঝায়, অ্যাক্টিভ রিকল কি আর স্পেসড রিপিটেশন কি। অ্যাক্টিভ রিকল হলো আমরা যখন পরীক্ষায় একটা জিনিস, তুমি যখন ধরো একটা প্রশ্ন দেখলা, প্রশ্ন দেখে উত্তরটা তুমি কি করো, তুমি অ্যাক্টিভলি রিকল করার চেষ্টা করো। অর্থাৎ তুমি সচেতনভাবে সেটাকে মনে করার চেষ্টা করো, তাই তো? অবশ্যই তাই। সেটা যদি কোনো কবি সাহিত্যিকের নাম হয় সেটাও যেমন, কিংবা যদি তুমি কোনো কিছুর বর্ণনা করতে দেয়, যেমন তোমাকে যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিয়ে লিখতে বলে, ওটাও তো তুমি মনে করারই চেষ্টা করো, তাই নয় কি? এটা গেল আমাদের অ্যাক্টিভ রিকল। এখন এই অ্যাক্টিভ রিকলের জন্য আমরা তাহলে পড়বো কিভাবে? আমরা পড়ার সময় বেশ কিছু ভুল করি। একটা হলো দেখে দেখে নোট ডাউন করা। এই নোট ডাউন করে কোনো লাভ নাই। একবার লেখা 10 বার পড়ার চেয়ে উত্তম, এমন নানা কথা বাজারে প্রচলিত আছে। এগুলো বৈজ্ঞানিকভাবে কতটুকু প্রমাণিত সে ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। কিন্তু তুমি দেখে দেখে নোট না করে তুমি নোটটা করবা, শুধু প্রশ্নটা লিখবা। যেমন ধরো তুমি মুখস্থ করছো, বা তুমি কোনো কবি পরিচিতি মুখস্থ করছো। ধরো রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, তুমি এটা যদি নোট করতে চাও তুমি এইভাবে নোট করবা, রবীন্দ্রনাথ ড্যাশ বইটির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, দ্যাটস ইট। কিন্তু তুমি পড়বা গীতাঞ্জলি বইটির জন্য, গীতাঞ্জলি বইটির জন্য। পরে তুমি যখন নোটে যাবা, সেই নোটে কিন্তু তুমি দেখে দেখে লিখো নাই, তুমি কিন্তু এখানে ড্যাশ লিখে দিয়ে এসেছো। অর্থাৎ এখন তোমার কি করতে হবে, এখন কিন্তু তোমার এটা মনে করার চেষ্টা করতে হবে না দেখে। এটাই তো তুমি পরীক্ষায় করো। পরীক্ষায় কি দেখে দেখে নোট ডাউন করো? দেখে দেখে তো নোট ডাউন করো না। রেদার তুমি অ্যাক্টিভলি মনে করার চেষ্টা করো যে ওইটার উত্তরটা কি। এটাই হচ্ছে অ্যাক্টিভ রিকল। সো তাই অ্যাক্টিভ রিকলের ক্ষেত্রে আমরা কি করব, সহজ কথায় আমরা দেখে দেখে নোট ডাউন করব না। আমরা একটা জিনিস পড়বো, তারপরে না দেখে ওটা মনে করার চেষ্টা করব। আমরা সর্বাত্মক চেষ্টা করব। যদি আমি মনে করতে না পারি তাহলে আবার আমি লেসনে ফিরে যাব, তারপর ওটা পড়বো, পরে আবার না দেখে ওটা মনে করার চেষ্টা করব। এটা হয়তো বাংলার অনেক কিছুর ক্ষেত্রে সত্য, যেই জিনিসগুলো তোমার বর্ণনামূলক, সেখানে তুমি কিভাবে এই পদ্ধতিটাকে, ওখানে তুমি কিভাবে এটাকে প্রয়োগ করবা। ওখানে প্রয়োগ করার ক্ষেত্রে তুমি ওই জিনিসটার সামারি সেটা হতে পারে, কিংবা হতে পারে সেটার নিয়ে একটু কথাবার্তা, বা যেটাই হোক, যেটা হচ্ছে লেখা যায় আর কি, বর্ণনা করে করে সেইভাবে তুমি লিখবা। এভাবেই আমরা অ্যাক্টিভ রিকল, এই মেমোরি টেকনিকটা ব্যবহার করে থাকবো।
অ্যাক্টিভ রিকল নিয়ে যদি বিস্তারিত জানতে চাও তাহলে আরো অনেক বই আছে। লিমিটলেস একটা বই আছে জিম কুইকের, আমি জানি বেশিরভাগ মানুষই পড়বা না, তারপরে আমি বইগুলোর নাম বলছি। জোশুয়া ফোয়ারের একটা বই আছে মুন ওয়াকিং উইথ আইনস্টাইন, তারপরে একটা কোর্স আছে বারবারা ওকলি লার্নিং হাউ টু লার্ন, কোর্সেরাতে। এটা একটা অসাধারণ কোর্স। ওই কোর্সের মধ্যে উনি বিশদভাবে বুঝিয়েছেন কিভাবে হিউম্যান ব্রেইনে একটা তথ্যকে ভালো মতো মনে রাখা যায়। আরেকটা পড়ার টেকনিক বলি, সেটা হলো অ্যাক্টিভ রিকল। তারপরে বলছিলাম কি স্পেস রিপিটেশন। স্পেস রিপিটেশনটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পর পর এই পড়াটাকে আমাদের রিভাইজ দেওয়াটা দেখে দেখে রিভাইজ না, না দেখে দেখে রিভাইজ দেওয়া, এটাকে বলা হচ্ছে স্পেস রিপিটেশন। না দেখে দেখে মনে করার চেষ্টা করা। তো স্পেস রিপিটেশনটা কেন করতে হয়? কারণ তুমি তোমার মেমোরিটাকে যদি দেখো সেটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে তোমার শর্ট টার্ম মেমোরি, একটা হচ্ছে তোমার লং টার্ম মেমোরি। ধরো আজকের ক্লাসে তুমি যা পড়বা এর অনেক কিছু হচ্ছে তোমার শর্ট টার্ম মেমোরি, কিন্তু তোমার দাদার নাম, তোমার বাবার নাম, তোমার বাসার ঠিকানা, তোমার মোবাইল নাম্বার, এগুলো কিন্তু লং টার্ম মেমোরি, কারণ এগুলো তুমি সহজে ভুলবা না। তো বা এগুলো তুমি ভুলবাই না। তো তোমার শর্ট টার্ম মেমোরি থেকে জিনিসটাকে লং টার্ম মেমোরিতে নিতে হলে আমাদেরকে এই স্পেস রিপিটেশনটা করতে হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর ওই বিষয়টাকে আবার রিভিশন দিতে হয়, অবশ্যই না দেখে দেখে। যদি সেটা নৈর্ব্যক্তিকের মতো থাকে তাহলে দিয়ে দাও তোমার কোনো বন্ধু বান্ধবী কিংবা তোমার কোনো ভাই বোন বা যে কাউকে তোমাকে পড়া ধরার জন্য। তুমি দেখবা এভাবে তোমার অনেক ভালো মনে থাকবে। আর এর মধ্যে আরো একটা বিষয় বলি, সেটা হলো চাঙ্কিং। চাঙ্কিং হলো, ধরো একটা ছোট বাচ্চাকে তুমি যদি এক প্লেট ভাত ডিরেক্ট ওর মুখে পুরতে যাও তাহলে ওর গলায় ভাত ঠেকবে। কিন্তু তুমি যে বাবা আমি তোমাকে সবই খাওয়াবো, এটা তোমার ভাই, এটা তোমার মা, এটা তোমার আব্বু, এটা তোমার দাদু, এরকম নানা রকম ছোট 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 নলা দিয়ে হচ্ছে ওকে খাওয়ানো হবে, এবং ও কিন্তু ধীরে ধীরে পুরোটাই গিলবে। তোমার মস্তিষ্কের ক্ষেত্রেও তাই। তুমি অনেক বড় তথ্যকে যখন একসাথে ধারণ করতে যাও আমছালা সবই যায়। তুমি ওটাকে ছোট ছোট ভাগে বিভক্ত করো। অর্থাৎ তুমি যখন একটা পড়াকে দেখছো যে এটা অনেক বড় চ্যাপ্টার, এটা তো খুবই কঠিন কঠিন থিওরি, সবাই বলে এটা কঠিন, তোমার দরকার নাই তো এইভাবে দেখার। তুমি কিভাবে দেখবা? তুমি অনেক বড় চ্যাপ্টার হোক, ধরলাম এটা কত, অনেক বড় চ্যাপ্টারের মধ্যে কত পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, তুমি 20 পৃষ্ঠা এখন পড়বা না, তুমি এখন পড়বা সর্বোচ্চ 4 পৃষ্ঠা। তুমি 4 পৃষ্ঠা তুমি পড়বা, বা তুমি 2 পৃষ্ঠা করে পড়বা। 2 পৃষ্ঠা করে পড়ে তুমি 10 বারে জিনিসটাকে শেষ করবা। এবং আমরা যখন ব্রেইনের সঙ্গে এই ফাতরামিটা করতে যাই যে পুরোটা একসাথে পড়বো, একটু পরে যখন ব্রেইন দেখে যে কাজটা বোরিং, তখন এটা বাদই দিয়ে দেয় একটু পরে। সেটা না, আমরা অল্প একটু ব্রেইনের সাথে ট্রিক খেলে খেলে চলতে হবে। যে আমি তো জাস্ট 2 পাতা পড়বো, 20 পাতা পড়বো, আমি তো জাস্ট 2 পাতা পড়বো। এইভাবে 10 বার করার পর দেখবা অটো পুরোটা হয়ে গেছে। শেষ আরেকটা কথা বলবো, সেটা হলো তোমার টাইমিং নিয়ে। তোমরা 25 মিনিট পড়বা, 5 মিনিট বিরতি নিবা, 25 মিনিট পড়বা, 5 মিনিট বিরতি নিবা। এটাকে বলা হয় পোমোডোরো টেকনিক। পোমোডোরো শব্দটার বাংলায় অর্থ হচ্ছে টমেটো। তো পোমোডোরো টেকনিকটা দিয়ে কি হয়, এটা হচ্ছে আমার ব্রেইন আমার কাছে শুনছে যে আমি 25 মিনিট মাত্র পড়বো, আরে আমি তো অনেকক্ষণ পড়বো না, আমি 25 মিনিট পড়বো, এরপর 5 মিনিট ব্রেক নিলাম। ব্রেক মানে মোবাইল টিপা না, ব্রেক মানে একটু হেঁটে আসা, একটু দম ফেলানোর মতো আর কি। তারপর আবার 25 মিনিট পড়বো, 5 মিনিট বিরতি নেবে, এভাবে 4 বার করলে দেখবা অটো তোমার 2 ঘন্টা পড়া হয়ে গেছে। তো এভাবেই হচ্ছে আমরা আমাদের সময়গুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের স্টাডি